Jannah City, kumte ote ote, sakina sagobo, Allah Hafiz. ব্লগ শুরু নাই হতে সে যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগটা একটু স্মৃতিময় হবে, মানে আমি বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে কি কি আনতে পেরেছি না পেরেছি এইগুলো নিয়ে একটা ব্লগ করতে চেয়েছিলাম। তো আসলে এত ঝামেলার মধ্যে বাসা খোঁজা নিয়ে বিশেষ করে ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমার দর্শকদের সেই ব্লগটা আমার দেওয়ার সুযোগ সময় হয়ে ওঠেনি। তো আজকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব কিছু ইনফরমেশন নিয়ে। ঢাকা থেকে ইংল্যান্ডে আসা পর্যন্ত যতটুকু যা ইনফরমেশন আমি ইনক্লুড করতে পারি। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে কি কি আনতে পেরেছি বা অ্যাকচুয়ালি কি কি আনা সম্ভব। আনা অনেক কিছুই সম্ভব নিয়ম মেনে, তো অত কিছু তো আর আমি আনতে পারিনি, আমার সংসারে সবকিছুই সেখানে রেখে আসতে হয়েছে। মেনলি দর্শকদের প্রশ্ন ছিল যে আমার বাংলাদেশের এত ফার্নিচার, সংসারের এত জিনিসপত্র আমি কি করেছি। তো আমি এগুলো সবই সেল করে দিয়েছি, আর কিছু আমার শাশুড়ি আম্মু, আমার আম্মু, ছোট ভাই, দেবর এদের যা টুকিটাকি লেগেছে এরা নিয়েছে। বাদ বাকি বাইরের মানুষের কাছেই সেল করতে হয়েছে, কারণ আমার শাশুড়ি এবং আমার আম্মু দুইজনের সংসারেই তো তাদের নিজেদেরই অনেক জিনিস আছে, আমার জিনিস রাখার তো জায়গা নেই। আর আমি আবার কবে দেশে যেতে পারবো না পারবো, সো আসলে ওই জিনিসগুলো ফেলায় রাখার জায়গাও আমাদের ছিল না। সো যেহেতু ঢাকাতে আর থাকা হচ্ছে না, আমাদের ঢাকার বাসাটাও ছেড়ে দিতে হয়েছে, ওটা ভাড়া বাসা ছিল, আলটিমেটলি সব সেলই করে দিতে হয়েছে আমাকে। আর টুকিটাকি, আর বিশেষ করে আমি কিন্তু কোকারিজ সামগ্রীর খুবই শৌখিন। আমার কিচেনটা আমার খুব শখের একটা জায়গা, পছন্দের একটা জায়গা। এর বেসিসেই কিন্তু আমার রান্নার চ্যানেলটা রেসিপিস বাই সেজাস মম খোলা। তো রান্না বান্নার জিনিসপত্র আমার অনেক পছন্দ, তো কিছু টুকিটাকি জিনিস স্মৃতি হিসাবে আমি আনতে পেরেছিলাম, আর সবকিছু তো আনা সম্ভব হয়নি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো হচ্ছে এখানে। কি এগুলা তুমি বলো? তো এই যে সামগ্রীগুলো আছে, এর মধ্যে কিছু আছে মশলাপাতি, বাংলাদেশি যে খাঁটি মশলাগুলা, আর কিছু আছে কোকারিজের কিছু অংশ ছোটখাটো যেগুলো আনা গেছে। তো সেগুলো আপনাদের সাথে এখন খুলবো। এগুলো এতদিন আমার লাগেজেই পুরো প্যাকড অবস্থায় ছিল, অলমোস্ট 1.5 মাসের বেশি আমি ইংল্যান্ডে আসছি, তারপরও এগুলা খুলি নাই। বাসা শিফটিং এর ঝামেলা টামেলা এগুলোর কারণে অনেক কিছুই আমার প্রয়োজন হচ্ছে যে এটা তো আমার লাগেজে আছে, তো আমি কিন্তু যেহেতু খোলা নাই তাই ইউজ করা হয়নি। আজকে বসছি এগুলো খুলতে। বিশেষ করে সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সরিষার তেল। তো এইটা ভর্তা খাওয়ার জন্য আমার খুবই প্রয়োজন হচ্ছিল লাস্ট কিছুদিন। সেজার পাপা বিভিন্ন ধরনের ভর্তা অনেক পছন্দ করে, কি তাই না? হ্যাঁ, এটা সরিষার তেল, একদম ঘানিতে ভাঙানো সরিষা দিয়ে তৈরি সরিষার তেল। সেটা বলতেছে এটা নাকি জুস। না মা, এটা সরিষার তেল। না, ইয়েস, এটা অরেঞ্জ। নো মাম্মা, এটা সরিষার তেল। মাই জুস। আচ্ছা, তো এই সরিষার তেলটা আমরা এখন খুলবো ভর্তা খাওয়ার জন্য। তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই না, সেটা হচ্ছে আমরা কিন্তু ঢাকা টু লন্ডন ফ্লাই করেছিলাম কাতার এয়ারওয়েজে। কাতার এয়ারওয়েজে সাধারণত পার পারসন 30 কেজি করে কার্গোতে ওয়েট নিতে দেয়, আর কেবিন লাগেজে 7-8 কেজি মতো নিতে পারবেন। আর কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ রাখতে পারবেন, যেটা শুধুমাত্র ল্যাপটপ, ক্যামেরা, এইসব টুকিটাকি ইলেকট্রনিক্স গ্যাজেট গিয়ারগুলো নিতে পারবেন 2 থেকে 3 কেজি। কাঁধের ব্যাগে সাধারণত আপনার কাপড় চোপড় বা অন্যান্য ভারী জিনিস নেওয়া অ্যালাউড না। সো আমরা 3 জনের কার্গোতে ওয়েট পেয়েছিলাম 30 কেজি করে, টোটাল 90 কেজি। আর কেবিন লাগেজে প্রত্যেকের ওয়েট ছিল আমাদের 7 থেকে 8 কেজি করে। আর আমার কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ ছিল, সেজার পাপার কাঁধে একটা ক্যামেরা গ্যাজেট গিয়ারের ব্যাগ ছিল। দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটা জিনিস দর্শকদের তুমি বলে দাও, সেটা হচ্ছে কেবিন লাগেজ 7-8 কেজি, আর হ্যান্ড ক্যারি করা যায় আরো 2-3 কেজি। সেটা অনলি ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স গ্যাজেট গিয়ার, সেটা অনলি ল্যাপটপ এবং ইলেকট্রনিক গ্যাজেট গিয়ার। ওইটা যদি চেক করে যদি দেখে ওর কাপড় আছে, তাহলে কিন্তু আবার ধরবে, তাহলে এটা ওভারওয়েট হিসেবে কাউন্ট করবে। এবং এই করোনার সময়ে এটা ওরা খুব মানে স্ট্রিক্টলি মেইনটেইন করছে। ইভেন আমাদের কেবিন লাগেজও ওরা মেপে মেপে দেখছে 8 কেজি আছে কিনা। 7 কেজি 8 কেজি 1 কেজি ডিফারেন্স ওরা করতেছে।
কিন্তু এর বেশি না। কেবিন লাগেজগুলো ওরা মাপছে। তো কাতার এয়ারওয়েজে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আর আমাদের প্লেন ফেয়ার পড়েছিল হচ্ছে 3 জনের টোটাল 1,39,000 সামথিং এরকম। তো আমরা এই ফেয়ারটাকে 2-3 দিনের জন্য হোল্ড করেছিলাম, কারণ আমরা যেদিন ফেয়ারটা পেয়েছিলাম এই ফেয়ারটা আর কি, তো ওই দিন আমরা টিকিটটা করিনি। চাইলে বুকিং রাখা যায় হোল্ড করা, পার ডে $10 করে চার্জ পড়ে। সেক্ষেত্রে আমরা যেহেতু অফিস থেকে কাটতে চেয়েছিলাম অনলাইনে বুকিং করে, কারণ এটা অনেকগুলা ক্যাশের ব্যাপার, ক্রেডিট লিমিট থাকতে হবে এত, তো এই ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য আমরা অনলাইনে বুকিং দিয়েছিলাম পার ডে $10। দেন আমরা বৃহস্পতিবারে বুকিং দেই এবং পরবর্তীতে রবিবারে গিয়ে আমরা টিকিটটা করি। তা আমাদের অলমোস্ট 3 দিনের $10 করে বুকিং প্রাইস রাখতে হয়েছিল। আর আমরা যখন $30 মতো বুকিং প্রাইসের পরে 3 দিন পরে কাটতে যাই, তখন অলরেডি এই ফেয়ারটাই 1,69,000 হয়ে গেছিল। সো 3 দিনে আমাদের $30 বুকিং কস্ট পড়লেও আমরা কিন্তু আলটিমেটলি কমে পেয়েছিলাম টিকিটটা। প্রতিদিনই দেখা যাচ্ছে যে প্লেন ফেয়ারটা বেড়ে যায়। আমরা টিকিটটা করেছিলাম হচ্ছে ফ্লাই করার 2 উইকস আগে। যদি আমরা মাসখানেক আগে করতে পারতাম তাহলে হয়তো আরো কমে পেতাম, কিংবা যদি আমরা 2 উইকসের বদলে 1 উইক বা 2-3 দিন আগে করতাম তাহলে হয়তো আরো বেড়ে যেত। 22 মান্থস, আই মিন অলমোস্ট 2 ইয়ার্স পর্যন্ত হচ্ছে টিকিট ফেয়ার লাগে না, অনলি 10% মতো লাগে। এটা এয়ারওয়েজ ভিত্তিক ভ্যারি করতে পারে। কাতার এয়ারওয়েজে যেহেতু সেজার বয়স 2 বছরের বেশি ছিল, সো ওকে 75% চার্জ করেছে, আর আমাদের তো ফুল। তবে ওয়েটের ক্ষেত্রে কিন্তু 75% চার্জ করলেও 2 বছরের উপরের বাচ্চা বড়দের সমানই ওয়েটটা পায়। আর যারা 2 বছরের নিচে তাদের যেহেতু ওরা 10% মতো চার্জ করে, সেক্ষেত্রে অনলি 10 কেজি পায়। এই সরিষার তেল জানা, এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে মনে করবে যে এটা লিক করবে লাগেজে আনতে গেলে এয়ার প্রেসারে, স্বাভাবিক। আমিও এটা চিন্তা করেছিলাম যে না, এটা যদি ঠিকভাবে প্যাকিং করা যায়। আর সবচেয়ে বড় কথা, এই প্যাকিংটার পেছনে কিন্তু আমার দেবর শোভন, ওর অনেক ইয়ে ছিল। আমরা আসার আগের দিন রাত্রে ও সারা রাত বসে এই প্যাকিংগুলা এত সুন্দর করে প্যাকিং করছে, মানে কোনো একটা জায়গা কিন্তু খালি নাই। এবং এটা কিন্তু ঢাকা থেকে প্লেনে চড়ে ইংল্যান্ডে এসেছে। 2-3টে পলিথিন দিয়ে প্রথমে আগে র্যাপ করা, তারপরে পরতে পরতে স্কচ টেপ দিয়ে এটাকে এমনভাবে পেঁচানো, বিশেষ করে এর মাথাটা অনেকগুলো লেয়ারে স্কচ টেপ দেওয়া। এবং এই যে এটা কিন্তু পুরো অক্ষত অবস্থায় ইংল্যান্ডে পৌঁছে গেছে। আর এই তেলটা কিন্তু আমার আব্বু কুষ্টিয়া থেকে সযত্নে আমাদের জন্য ঢাকায় পাঠিয়েছিল, যাতে আমরা ইংল্যান্ডে আনতে পারি। আমাদের কুষ্টিয়ার খাঁটি ঘানি ভাঙা তেল। আসলে ইংল্যান্ডেও কিন্তু তেল পাওয়া যায় না তা না, কিন্তু বিষয় কি, ওই যে মানে মায়ের হাতের জিনিস, নিজের এলাকার জিনিস, এই টাইপের একটা ফিলিংস আর কি। আর ইংল্যান্ডে পাওয়া গেলেও সেগুলো তো প্রক্রিয়াজাত করা, অবশ্যই ভালো হবে, ভালো দেখে কিনলে তো ভালোই হবে, কিন্তু এটার সাথে অন্যরকম একটা ফিলিংস জড়িত। সেই ফিলিংসের কারণে আসলে টেনে আনা। এই যে দেখছেন কতগুলো পরত বেরোচ্ছে, এটা কিন্তু একটা লেয়ার স্কচ টেপের। আর এখানে একটা পলিথিন, নিচে আবার একটা পলিথিন, তারপরে আরো স্কচ টেপ আছে। আর এই সরিষার তেল দিয়ে ভর্তাগুলা বানাইলে যে মজা হবে না, মানে আই থিঙ্ক এটা দোকানের কেনা সরিষার তেলে সম্ভব না। আমি কিন্তু ঢাকাতেও এই ঘানি ভাঙা সরিষার তেলটাই ব্যবহার করতাম, যেটা সরাসরি কুষ্টিয়া থেকে আনা। আর সেটা এখন ইংল্যান্ডেও চলে আসছে। জানি না কতদিন এটা ইউজ করতে পারবো, মাত্র 2 লিটারই তেল। তারপরে তো আবার কিনেই খেতে হবে, আমাদের এখানে আর কিছু করার নাই। তোমার শুটিং এর কাজে তো অনেক লাগবে। হ্যাঁ, শুটিং এর কাজে হচ্ছে কিনে ব্যবহার করব, বুঝছো? আর নিজেরা যখন ভর্তা খাবো তখন এটা ব্যবহার করব। তো এই যে হচ্ছে ফাইনাল ইয়ে, আমি টেপগুলো সব খুলে ফেলছি। এখন লাস্ট এটা হচ্ছে একদম ফার্স্টে প্যাক করা ছিল। আর এই যে আঠা লেগে গেছে, দেখছো? তো যাই হোক, আমি আসলে কাউকে এরকম আনার পরামর্শ দিব না, যদি না খুব ভালো করে এটা প্যাক করতে পারেন। আমরা সেভাবে ভালো করে প্যাক করে এনেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। তবে রিস্ক চাইলে অ্যাভয়েড করতে পারেন। আপনার এয়ারলাইন্স বা এয়ারপোর্ট অথরিটির কিন্তু এগুলোতে কোনো প্রবলেম নাই, বিকজ এটা তো আপনার কার্গোতে দিতে হবে। কখনোই এই জাতীয় জিনিস কেবিন লাগেজে কিংবা হ্যান্ডে ক্যারি করা যাবে না। আপনার কার্গো লাগেজের মধ্যে আপনি এয়ারটাইট প্যাক করে নিজের সিকিউরিটিতে আপনাকে দিতে হবে, যাতে এটা লিক না করে। আজকে এটা দিয়ে ভর্তা হবে। এবার কোনটা খুলবা?
এবার অলরেডি খোলা হয়ে গেছে একটা, আর একটা আমাকে হেল্প করো তো এখানে। এই যে আমি হচ্ছে আধা কেজির 2টা বয়ম ঘি নিয়ে আসছিলাম, একটা অলরেডি আনপ্যাকড, সেজা খেয়ে ফেলছে। হ্যাঁ সেজা খেয়ে ফেলছে, আর একটাই যে আছে এখনো। এই ঘির যে ঘ্রাণ, শেষ। এটা শেষ। সেজা কুপি, সেজা ঘি আসলে অনেক পছন্দ করে, ওর জন্য মেনলি ঘি নিয়ে আসা। তো 1 কেজি ঘি এনেছিলাম। এটা ওইভাবে প্যাক করা, এই যে দেখে বুঝতে পারছেন, একদম মানে 2-3টা পলিথিন দিয়ে পরতে পরতে লেয়ার করে এটা প্যাক করা, এবং আলহামদুলিল্লাহ এটাতেও কোনো সমস্যা হয়নি, ভালো মতো ইংল্যান্ডে পৌঁছে গেছে। আচ্ছা এটা এখন না খুলি, বিকজ আমার কাছে একটা খোলা আছে, এটা শেষ হলে তারপর এটা খুলবো, এটা রেখে দিই। বাংলাদেশ থেকে কিছু মশলাপাতি এনেছি। মশলাপাতি আমাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, যেগুলো অথরিটির নিয়ম অনুযায়ী আপনি আনতে পারবেন লিগ্যাল, সেগুলো আনাই যায়। আমি এখানে আনছি হচ্ছে কিছু স্টার এনিস, যেটা সাধারণত কালাভুনা রান্নায় ব্যবহার করা হয়, অনেক সময় বিরিয়ানি রান্নায় ব্যবহার করা হয়, হয়তো পাওয়া যায়। তারপরেও চিন্তা করলাম না, আমি কোনো রিস্ক নিব না, বিকজ বিরিয়ানি রান্না কিংবা কালাভুনাতে আমার এটা লাগেই লাগে, আর কালাভুনা সেজার পাপা অনেক পছন্দ করে, সো এটা তো আমাকে আনতেই হতো। তবে ইংল্যান্ডেও কিন্তু পাওয়া যায় এটা। আর এখানে আছে হচ্ছে এই যে এই বোতলটাতে আছে হচ্ছে শাহি জিরা, আর কিছুটা আছে হচ্ছে উপরে কাবাব চিনি এটার মধ্যে। আমি এটা না খুলি, এটা হচ্ছে কাবাব চিনি, গোলমরিচ না কিন্তু। হ্যাঁ, আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে এই যে, আমার দর্শকরা যদি কেউ এই জিনিসটা চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানায়েন। আচ্ছা আমি এবার বলে দিই, হ্যাঁ এটা হচ্ছে পিপুল, যেটা কাবাব মশলায় বিশেষ করে ব্যবহার করা হয়। তো এটা ইউজ করে আমি কোনো রেসিপি এখনো আমার চ্যানেলে শেয়ার করিনি, তবে আমি কিন্তু এটা ইউজ করি কাবাবে। আই এম শিওর এইটা হচ্ছে ইউকেতে হয়তো পাওয়া যাবে না, তো আমি নিয়ে আসছি আর কি। আর হচ্ছে এখানে জয়ত্রী আছে, এটাও খুব সিলি ম্যাটার, ইউকেতে পাওয়াই যায়, তারপরও আমি আনছি। আর একটা যেটা আনছি সেটা হচ্ছে বিট লবণ, এটা আমার অনেক কিছুতেই লাগে। এটা যেটা আনছি সেটা হচ্ছে দারচিনি, তবে এটা কিন্তু আমাদের দেশি দারচিনি না, এটা আমি গুলশান ডিসিসি থেকে আনছিলাম। এটা হচ্ছে চাইনিজ একটা দারচিনি। তো এই দারচিনিটার ব্যবহারও আমি পরে কোনো এক সময় আমার রেসিপিতে শেয়ার করব, এটা স্পেসিফিক রেসিপিতে লাগে। হলুদ সরিষা, কালো সরিষা সব জায়গায় পাওয়া যাবে এটা আমি জানতাম, বাট এটা যাবে কিনা এই জন্য আমি রিস্ক নেই নাই। আমি আরও কিছু আনছি, সরিষা ইলিশ করার ক্ষেত্রে কিন্তু আমি 2 ধরনের সরিষা মিক্স করি, কালোটা আর হলুদটা, সো এটা এনেছি। আর এটার মধ্যে আছে হচ্ছে আমার সেই ছোট পছন্দের কিউট ডিব্বাটা, মশলাটাই পরে যাচ্ছি, ডিব্বাটা মেন জিনিস, আমার এই ডিব্বাটা আনাই লাগতো, এই ছোট কিউট কোটা। তো এর মধ্যে আছে ভাজা গরম মশলার গুঁড়া মিক্স করা, আমার আম্মু হচ্ছে আসার আগের দিন এটা করে দিয়েছিল। এটা মাংসের উপরে ছিটায় দিলে রান্না শেষে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটাও একটা কিউট ডিব্বা, ভেতরে জাস্ট চিনি না লবণ জানি না, জাস্ট কৌটাটা যাতে একটু ভারী হয়, ভেঙে চিড়ে না যায়, তাই এটা ভরা, আর কিছু না। এবার এটার মধ্যে কি আছে দেখি। ও মাই গড, এই জন্য বলি আমার লাগেজ তো ভারী হয়েছে কেন। কেন আমি আর শোভন মিলে আসার আগের দিন রাত্রে এগুলো প্যাকিং করছি, আমার দেবরটা সারা রাত খাটছে এগুলা প্যাকিং করায়, বুঝছো। ও আম্মু দেখো কালো সরিষাও দিয়ে দিয়েছে। ওয়াও, সেজার পাপা সরিষা ইলিশ খুব পছন্দ করে, আর আম্মু বলতেছিল কি এগুলা ইংল্যান্ডে পাবি কিনা ঠিক নাই, নিয়ে যা নিয়ে যা। অনেক কিছু আসলে 2 আম্মুর রিকোয়েস্টে আনতে হয়েছে, তারা তো পারলে আমাকে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াও সব বেঁধে দিত, এমন অবস্থা। মানে আমার 2 আম্মু আসার আগের দিন রাত্রে কি প্যাকিং করবে আর না করবে এটাতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর তাদের ওই জিনিসগুলো দেখে আমারও খুব খারাপ লাগছিল, যে আসলে তাদের কষ্ট লাগছে যে আমরা চলে যাচ্ছি, আবার তারা আমাদেরকে কি বেঁধে ছেঁধে দিবে পাগলের মতো। এক আম্মু এটা নিয়ে আসতেছে, আর এক আম্মু আরেক জিনিস নিয়ে আসতেছে, এটা নিয়ে যা ওইটা নিয়ে যা। কিন্তু আমাদের তো আসলে অত ওয়েট নাই, তারপরও অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা টেনে এনেছি শুধুমাত্র 2 আম্মুর মানে মনটা খুশি করার জন্য। আমি জানি যে এগুলো হয়তো ইংল্যান্ডে গেলেও আমি পাবো, কিন্তু তাদের মুখের উপরে আমি না বলিনি, বিকজ তারা খুশি হয়ে আমাকে ওই জিনিসগুলো বেঁধে দিচ্ছে। আচ্ছা তুমি তো সরিষাতে এত নিয়ে আসছো, এখানে ইলিশের দাম তো অনেক বেশি, ইলিশের স্পন্সর লাগবে তো।
এই যে দেখো হলুদ সরিষা আরো এক প্যাকেট বের হয়েছে। মাই 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 আচ্ছা তুমি কি করবে এটা আম্মু? রান্না করবা? আচ্ছা রেসিপি শেজাস মম নাকি রেসিপি শেজা হবে সেটা? রেসিপি শেজা। আচ্ছা আর এখানে এসেছে হচ্ছে দুইটা সেম টাইপের জিনিস। এটা হচ্ছে আজওয়াইন, ছোট ছোট দানা দানা, আর সেম টাইপের দেখতে এটা হচ্ছে রাঁধুনি, যেটা কালাভুনা রান্নায় ব্যবহার করা হয়। আর আজওয়াইনটা সাধারণত কাবাব মশলায় ব্যবহার করা হয়, আরও অন্যান্য ব্যবহার আছে। দুইটা সেম, শুধুমাত্র কালারে ডিফারেন্ট, ঘ্রাণে ডিফারেন্ট। এটা হচ্ছে তিসি, আমাদের এলাকায় তিসি বলে, সাধারণত ফুচকা বানানোর জন্য ব্যবহার করা হয়। আর এটার আরেকটা কি জানি নাম আছে, অন্য এলাকায় ব্যবহার করে, তো আমাদের এলাকায় তিসি বলে আর কি। আর এটা হচ্ছে আস্ত ধনিয়া, যেটা এখানেও পাওয়া যায়। হ্যাঁ মা মাই এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে মৌরি। হ্যাঁ এই যে একটা জিনিস, এটা হচ্ছে আদা শুট, এটাও কাবাব মশলায় ব্যবহার করা হয়। এটা দিয়ে একসময় রেসিপি করে দেখাবো। হ্যাঁ আর এটা হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা কম হয়ে গেছে। এটাও পোস্তদানা, এখানে পোস্তদানা পাওয়া যায়, কোনো সমস্যা নাই, সবই পাওয়া যায়। আর এই যে এখানে আমি একটু এনেছি হচ্ছে ইরানি জাফরান, যেটাকে স্যাফরন বলে। তো এটাও এখানে হয়তো পাওয়া যায়, কিন্তু আমার বাসায় ছিল আসলে এই জিনিসটা অরিজিনাল, তো এটার অনেক প্রাইস। তো আমি ভাবলাম যে এটা তো আম্মুরা ইউজ করতে পারবে না, ফেলাই দিবে হয়তো, আমি এটা নিয়ে আসি। তো আমি এটা নিয়ে আসছি আর কি। বিশেষ করে ফিরনি রান্নায় আমার এই স্যাফরনটা ইউজ করতে হয়। এটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল ভাজা মশলা। এটা হচ্ছে আস্ত জিরা, জাস্ট তাওয়ায় একটু টেলে নিয়ে তারপরে গুঁড়া করা ভাজা জিরার গুঁড়া আর কি। আমার রেসিপিতে কিন্তু আমি সবসময় বলি লাস্টে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য। প্যাকেটে যে গুঁড়া পাওয়া যায় সেটাকে যদি আপনি ভেজে নেন এই ফ্লেভারটা আসবে না। আস্ত জিরাটাকেই হালকা তেলে বা ভেজে নিয়ে গুঁড়া করতে হবে, তারপরে হচ্ছে এই ভাজা মশলাটা তৈরি হয়। ওটার মুখটা খুলছো, তাতে আমি গন্ধ পাচ্ছি এখান থেকে। হ্যাঁ অনেকে হয়তো বলেন যে এর মধ্যে গরম মশলা বা অন্য কিছু দিয়ে মিক্স করে করার কথা। আমার আম্মু বলে হচ্ছে এটা নর্মালি আলাদা করতে। গরম মশলা দিলে হয় কি, সেটা মাছের তরকারিতে ব্যবহার করা যায় না। সো গরম মশলাটাই যে আলাদা করা আছে, এটা আমি মাংসের জন্যও দিই, আবার সাথে মাংসের জন্য এটাও দিই। আর যখন মাছের তরকারি রান্না করি তখন গরম মশলাটা দেই না, অনলি জিরা, ভাজা জিরার গুঁড়াটা দিতে পারি। আর এখানে আছে কিছু আলু বোখারা, এটাও ইডেল জিনিস, জায়ফল। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে চিলি ফ্লেক্স। এটা করলো না, এটা করলে ত্বক বেরোবে। যাই হোক, তো এটাও এখানে কিনতে পাওয়া যায় প্যাকেটে, বাট আম্মু যত্ন করে এটা করে দিয়েছে, আমাকে তো আনতেই হতো। রেখে দাও মা, এটা ছাল। আর কোকারিজের মধ্যে যে জিনিসগুলো আনতে পেরেছিলাম খুবই সামান্য, সেগুলো হচ্ছে একটা এই যে এগ উইক্স, এই যে আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা আমার বিভিন্ন রেসিপিতে আমার দর্শকরা হয়তো এটা দেখেছে। হ্যাঁ একটা, এটা হচ্ছে ব্রাশ, এটা একটা স্প্যাচুলা, এটা একটা ছোট চামচ, এটা কাঠের একটা চামচ আর কি, আড়ং থেকে নিয়েছিলাম। ওকে মা, ওকে ওকে। আর এটাও হচ্ছে আড়ং থেকে নেওয়া ছোট একটা চামচ, এটাও আড়ং থেকে নেওয়া। এই চামচের সেটটা, এটা আমার অনেক পছন্দের ছিল এই চামচের সেটটা, তো এই জন্য এটা আনা। আর সেজা এটা অনেক পছন্দ করে, ও এটাতে খাই। সবকিছু মাই করে নিয়ে দৌড়াচ্ছে। আর এই দুটো এনেছিলাম আমার শুটিং এর কাজে ডেকোরেশনে ব্যবহার করি, আড়ং থেকে নিয়েছিলাম। গ্রেটার, হ্যাঁ এটা মেবি গ্রেটার, এর মধ্যে কিছু চামচ আছে। এই প্যাকিং গুলো সব করেছিল আমার দেবর। এই দেখো চামচ বেরোচ্ছে। এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমার কুকিং চ্যানেলের ডেকোরেশনের কাজে ব্যবহার করতাম। এই দেখো এগুলা, বুঝছো? আসলে এই জিনিসগুলো দেখে হয়তো সবাই বলবে যে এইগুলো আবার আনছে কেন, এগুলো তো এখানে অনেক ভালো ভালো তারও পাওয়া যায়। যাই, বাট এগুলো স্মৃতি, এগুলো স্মৃতি, এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এটা পাওয়া যায় না এখানে। হ্যাঁ
বিকজ আমাকে যদি এর থেকে ভালো জিনিসও এখানে কেউ দেয় বা আমি পাই, তারপরেও এই স্মৃতিটা কি ভালো লাগার আমি বলে বোঝাতে পারবো না। আমার দর্শকরা নিশ্চয়ই আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছেন যে আমি এগুলা খুলে নিয়ে বসে কত বেশি খুশি হচ্ছি। আরেকটা ফেভারিট জিনিস দেখায়, সেটা হচ্ছে সেজার জন্য আনছিলাম, সেজার স্মৃতি এই হটপটটা। এটাতে সেজা ছোটবেলা থেকে ওর খাবার ক্যারি করতাম আমি আমার পার্সের মধ্যে। এটা স্মৃতি হিসেবে আমি সেজার জন্য নিয়ে আসছি। ওর একদম ছোটবেলা থেকে এটা ইউজ করতো। এটা তো এয়ারপোর্টে ওর জন্য খাবারও আনছিলাম। হ্যাঁ, তো আমার ব্যাগের মধ্যে এটাতে করে সেজার জন্য আমি খাবার আনছিলাম, যেটা আমি এয়ারপোর্টে ওকে খাইয়েছিলাম। আর এই যে খুবই সিম্পল মেলামাইনের দুইটা ছোট বাটি, এটা সেজার জন্মের পর থেকে সেজা ইউজ করছে। ওকে খাওয়ানোর জন্য আমি পুরাতন দুইটা বাটি ব্যবহার করতাম। তো স্মৃতি হিসাবে আমি এটা ফেলে আসতে পারিনি। আমার মেয়ের খাবারের বাটি, হয়তো বা এটা নষ্ট হয়ে যাবে খুব শীঘ্রই, তারপরেও যতদিন ভালো থাকে আমার কাছে থাকবে। স্টিল সেজা এখনো এটাতেই খাই কিন্তু। আর এই যে একটা বাটি এসেছে সুদূর ঢাকা থেকে, এটা কিন্তু পুডিং এর বাটি, বাট আমার পুডিং এর বাটিটা আনার ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল হচ্ছে ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো আনার, ভেতরের জিনিসগুলো যাতে নষ্ট না হয়, তাই এই বাটিতে করে বসায় আনা। নিশ্চিত আলাদিনের চেরাগ আছে সেজার পাপা খালি আমি যত জিনিস প্যাকিং করছিলাম তার খালি একই কথা, এই না ওটা নিও না, ওটা ভারী হবে, সেটা ভারী হবে। কিন্তু এগুলো তো আমি জানি এগুলো আসলে এখানেও পাওয়া যেত, কিন্তু ভালো লাগা, আমি ভালো লাগাগুলা স্মৃতিগুলা বাক্সবন্দি করে এনেছি। এর মধ্যে থেকে এখন আলাদিনের চেরাগ বের হবে, আর যাতে ভেঙে চুরে না যায় এজন্য আমরা অনেকগুলো পেপার দিয়ে নিয়ে আসছি। খুব সিনেমা আমার গোল্ড স্পুনের শুটিং এর জন্য যে এই জিনিসগুলো আমি কিনেছিলাম সেইগুলা, বুঝছো? হ্যাঁ, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে কেনা ছিল না, এগুলো আলি এক্সপ্রেস থেকে আমি কিনে নিয়ে গেছিলাম। তো সেটা আমি আবার ইংল্যান্ডে টেনে নিয়ে আসছি। এই যে ছোট ছোট বাটিগুলা যেগুলো আমার, আর এগুলো সব মাই, এগুলো সব মাই মাই। হ্যাঁ, সেটা বলতেছে মাই। আম্মু আস্তে ভেঙে না যায়। আচ্ছা, মাম্মির কিন্তু খুব পছন্দের জিনিস এগুলা। মা দেখছো কত জিনিস বেরোচ্ছে। আমি এই জন্য ভাবতেছি আমার ওয়েট কেন বাড়ছে। এক একটা জিনিস তো 2-3 কেজি করে পারে। এই বলে কি, এগুলো 100 গ্রাম করেও হবে না একটা। হ্যাঁ, এই সবগুলো এখন আমি এই যে টেবিলের উপর যা আছে না, এই সবগুলো আমি এখন একটা ব্যাগে ঢুকাবো। আর আমার ওয়েট মেশিনটা আমি নিয়েই আসছি, ওয়েট মেশিন আমি মেপে দেখবো। আচ্ছা, আমার তো 30 কেজি ছিল, আমি কি আনছি বলো? 30 কেজি। তোমার লাগেজটা ওয়েট করি এখন। ওয়েট করলে কি হবে? তোমার লাগেজটা ওইদিন পলাশ ভাই ধরছিল, ঠিক আছে? তুই বলছিস ওই লাগেজটা তো খুব ভারী। আমার কাপড় তাও শুধু একটা, ওইটা তো কিন্তু তোমার নাই, ওইটা বাদেও তোমার আছে বললো। হ্যাঁ, এই তো এগুলা। আরেকটা জিনিস আছে এই যে এই বক্সের মধ্যে, দাঁড়াও এটা আনবক্সিং হবে। ওয়াও, এটার মধ্যেও কিন্তু আমার শুটিং এর জিনিসপত্রই ছোটখাটো যা আনতে পারছি, বুঝছো? এটা অনেক ভারী, আমি জানি। দেখি এটা মিনিমাম 1-1.5 কেজি। হ্যাঁ, তো আমার 30 কেজি। তুমি আমার 30 কেজি থেকে কাটাও, চাও। এর মধ্যে আমি মশলার ঘ্রাণ পাচ্ছি। এই যে ছোট একটা কৌটা, এটাও জাস্ট ভেতরে চিনি দিয়ে দিছে, হয়তো কৌটাটা যাতে ভারী হয় এজন্য, ভেঙে না যায়। এটাও সেম, এগুলো আমার শুটিং এর কাজে লাগে কৌটাগুলো আসলে। ও, এটার মধ্যে হচ্ছে গরম মশলার গুঁড়া, আই গেস। না, এটা কি ইয়ে নাকি? ও, তোমার ঝাল, তোমার ঝাল। আচ্ছা, এই জিনিসটারই তো আমি খুঁজি। এটা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আম্মু বানাই দিছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়েট ঠিক আছে। এই যে এটার মধ্যেও তোমার ঝাল। হ্যাঁ, 2 কৌটা। খুব সুন্দর আছে, ওয়েটগুলো খুব ভালো হয়েছে। এখন তার জিনিস বের হচ্ছে, এইজন্য খুব সুন্দর হয়েছে, ওয়েটগুলো খুব ভালো হয়েছে। দর্শক আপনারাই বিচার করেন, যখন আমার মশলাপাতি বের হচ্ছিল তখন কিছু না, এত কেন আনছো? আর যখন তার ঝাল বের হচ্ছে, মানে ঝাল মিন্স একটা মশলা আম্মু করে, ঝালের মশলা,
তো ওইটা আমিও শিখে নিয়েছি আম্মুর কাছ থেকে। আর সেজার পাপা হচ্ছে বিভিন্ন চপ বড়া বা পাকোড়া এগুলো খেতে হলে ওই মশলাটা দিয়ে খায়, এখন খুব ভালো। এই যে এর মধ্যে হচ্ছে আমার শুটিং এর কুকারিস, এগুলো আমার শুটিং এ আমি ব্যবহার করতাম। আমার দর্শকরা নিশ্চয়ই যারা আমার রেসিপিস বাই সেজাস মমের শুটিং দেখেছেন তারা এগুলাকে রিকল করতে পারছেন। এই তো এগুলোই ছিল বাংলাদেশ থেকে আমার সংসারের জিনিসপত্র ইংল্যান্ডে টেনে আনা। এগুলো ছাড়া কাপড় চোপড় বাদে আর কিছুই আনতে পারিনি, সবই আমাকে রেখে আসতে হয়েছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা। না মা, এটা হচ্ছে আমার একটা ব্লেন্ডারের সেট। তো এই সেটটার সাথে আরো আছে হচ্ছে এই সেটটা। এর মধ্যে কিন্তু দেখো একটা গিফটের আইটেমও আছে, যাতে জায়গাটা ইউজলেস না যায় এজন্য আমি এই সেটটা নিয়ে আসছি। এটা আমাকে আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ড সজীব ও দিয়েছিল। এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, আর হ্যান্ড ব্লেন্ডারের সাথে হচ্ছে এই সেটটাও। মেনলি এটাই ব্লেন্ডার, আর এগুলো হচ্ছে ব্লেন্ডারের সাথে ইউজ করার জন্য। তো এটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে গিয়েছিল। আমরা যখন ইন্দোনেশিয়া ট্রাভেলে গিয়েছিলাম তখন কিনেছিলাম, আবার বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছে। তো যারা আপনারা এভাবে দেশের বাইরে ট্রাভেল করতে চান, কি কি আনা যেতে পারে সবারই ধারণা আছে। আমি কি কি এনেছি একটু শেয়ার করলাম। আর এসব জাতীয় কোনো জিনিস কিন্তু হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না, আমি বারবারই বলে দিচ্ছি। চাইলে কার্গো লাগেজে দিতে পারেন, তবে খুব সাবধানতা অবলম্বন করে। আর এর বেশিরভাগই জিনিসই পাওয়া যায় দেশের বাইরেও, সো কষ্ট করতে না চাইলে আসলে করার দরকার নাই, ঠিক আছে। আর কোভিড-19 এই সিচুয়েশনে অবশ্যই আপনাকে এয়ারে উঠতে হলে কোভিড টেস্ট লাগবে, বিশেষ করে কাতার এয়ারওয়েজে আসলে তো মাস্ট লাগবে। বিমান বাংলাদেশ কিংবা টার্কিশ এয়ারওয়েজে হয়তো এতদিন পর্যন্ত লাগছিল না, আমি যখন ফ্লাই করি। এখন লাগছে কিনা আমি জানি না, আপনারা ওয়েবসাইটটা চেক করলেই জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনাকালীন সময়ে সবাই সাবধানতা অবলম্বন করবেন, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, প্রতিনিয়ত হাত স্যানিটাইজ করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন খুব শীঘ্রই এই স্মৃতিগুলো থেকে বের হয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি সম্ভব না, সম্ভব যদি হতো তাহলে এই সামান্য জিনিসগুলোর দিকে তাকিয়ে আমার এত ভালো লাগা কাজ করতো না। আজকে আমার এই জিনিসগুলো সামনে বের করে মানে আমার তো খুব ভালো লাগছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সে যে আল্লাহ হাফেজ বলবে। আল্লাহ হাফেজ।